এসএসসির মার্কশিটে বাবার নাম মতিউর রহমান, তারপরও সন্তানের পরিচয় অস্বীকার রাজস্ব কর্মকর্তার। স্ত্রীর এনআইডিতেও তারই নাম। ছাগলকাণ্ডের ইফাত তারই ছেলে, জানালেন নিজাম হাজারী। আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। আমার মেজো মামার মেয়ে এবং ইফাত ওনার ছেলে, মানে আমার ভাগিনা, এটা সঠিক। উনি আমার মামাতো বোনের হাজবেন্ড। দুর্নীতি, অর্থ পাচারের 2 ডজনেরও বেশি মামলা উচ্চ আদালতে ফাইল বন্দী। করবেন না, আলটিমেটলি করবেন হচ্ছে বিআইএফইউ, সিআইডি, অ্যান্টি কারাপশন কমিশন, এনবিআর। 2.5 বছর সময়ে তারা কি তদন্ত করলেন, এর কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখতে পাই না। সরাসরি হাইকোর্ট সুমোটরি রুল দিয়েছে, সেই ব্যাপারে সময় ক্ষেপণ হচ্ছে। হাইকোর্ট বিভাগ বুঝে শুনে চিন্তা ভাবনা করে সময় নিয়ে করতে চাচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আর অন্যান্য শীর্ষ সংবাদ। পানিতে থই থই সিলেট সুনামগঞ্জ, ঘর বাড়ি ছাড়া হাজার হাজার মানুষ তলিয়ে গেছে হাসপাতাল, ছুটছেন নিরাপদ আশ্রয়ে। 8 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত। 2 দিনের সফরে কাল দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সঙ্গে বিএনপির বৈরী সম্পর্কের জেরে দেশের ক্ষতি করেছে দলটি, বললেন ওবায়দুল কাদের। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ, সিঙ্গাপুরে বসে দাবি করলেন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। 22 জুন দেশে ফিরে জবাব দেবেন সব ষড়যন্ত্রের। অ্যান্ডোস্কোপি কিংবা সিটি স্ক্যানের মতো পরীক্ষায় মানা হচ্ছে না নিয়ম। নামি দামি হাসপাতালে সরেজমিনে ঘুরে প্রমাণ পেলেন স্বাস্থ্যমন্ত্রী, সেবার মান নিয়ে অসন্তোষ। এবং বিশ্বকাপের সুপার 8-এ টাইগারদের ভিন্ন রূপে দেখার অপেক্ষায় সাবেক ক্রিকেটাররা। অ্যান্টিগায় কাল ভোরে প্রতিপক্ষ মাইটি অস্ট্রেলিয়া, প্রত্যাশা দায়িত্বশীল ব্যাটিং। খাসির ছবিসহ ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তার মা শাম্মী আখতার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তোলা। আর সেই পরিচয়পত্রে শাম্মী আখতারের স্বামীর নামের জায়গায় উল্লেখ আছে মতিউর রহমান। এসএসসির মার্কশিটেও তাই। এদিকে ফেনীর সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারীও বলেছেন ইফাত তার ভাগিনা আর মতিউর রহমান তার বোনের স্বামী। যদিও জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি এটি অন্য কোনো মতিউর রহমান। দেখব বুলবুল রেজা রিপোর্ট। কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাদের বাবাকে, কি তার নাম? আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য। আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি, ইফাত তার ছেলে তো দূরের কথা, এই নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই। মতিউর রহমানের নামই বা আসলো কিভাবে? ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মুশফিকুর রহমান ইফাত যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তোলা হয়েছে তার মা শাম্মী আখতার শিবলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে। সেখানে শাম্মী আখতারের স্বামীর নাম মতিউর রহমান। বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ধানমন্ডি 8 নম্বর সড়কের 41 নম্বর বাসা। এই বাসাতেই থাকেন ইফাত। সময় সংবাদ সেটিও নিশ্চিত করেছে। এখন প্রশ্ন হলো, শাম্মী আখতারের স্বামীর নাম মতিউর রহমানই কি রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান? জানা যাক শাম্মী আখতারের গাড়ি চালক কি বলছেন। ওনার হাজবেন্ড কি ওই যে রাজস্ব বোর্ডে চাকরি করেন মতিউর রহমান? জি। মতিউর রহমান কি ওই বাসায় আসা যাওয়া করতেন, বা ওনার ছেলে মেয়ে কয়জন আসলে? আসা যাওয়া করতেন। একসময় মুশফিকদের গাড়ি চালক ছিলেন নয়ন নামে এই ব্যক্তি। এদিকে ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী সময় সংবাদকে জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলেই ইফাত সম্পর্কে তার ভাগ্নে। এটা সঠিক। উনি আমার মামাতো বোন, আমার মেজো মামার মেয়ে এবং ইফাত ওনার ছেলে, মানে আমার ভাগিনা, এটা সঠিক। উনি আমার মামাতো বোনের হাজবেন্ড। ইফাদের এসএসসি পরীক্ষার মার্কশিটও হাতে এসেছে সময় সংবাদের। সেখানেও বাবার নাম মতিউর রহমান, মায়ের নাম শাম্মী আখতার শিবলি।
এত কিছুর পরেও মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে নয়। শাম্মী আক্তার শিবলি নামে কাউকে তিনি চেনেন না। তার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করলে তিনি হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় এই প্রতিবেদককে জানান, জাতীয় পরিচয়পত্রে শাম্মী আক্তারের স্বামীর নামের জায়গায় যে মতিউর রহমানের উল্লেখ আছে তা অন্য কারো হতে পারে। মঙ্গলবার দুপুরের পর থেকেই খোঁজ নেই ইফাদের, মোবাইল ফোনটিও বন্ধ। এরই মধ্যে দেশ ছেড়েছে ইফাদ এমন গুঞ্জনও রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে সাদিক অ্যাগ্রো থেকে খাসি কেনেননি, বরং তাকে মডেল হিসেবে দেখানো হয়েছে। আলোচিত ইফাদের এমন বক্তব্যের বিরোধিতা করলেন সাদিক অ্যাগ্রো কর্ণধার ইমরান হোসেন। কেবল তাই নয়, গরু খাসি কেনা বাবদ তাকে দেয়া বায়নার 11 লাখ টাকা বাজেয়াপ্ত করবেন নাকি ফেরত দিবেন, ইফাদের সঙ্গে যোগাযোগ করতে না পারার কারণে কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি। শেষ মুহূর্তের বিতর্কে গরু খাসি ও বায়নার টাকা ফেরত নিতে আসবে না বলেও সাদিক অ্যাগ্রোকে জানিয়েছে ইফাদ। ইমরানের এমন দাবির সত্যতাও তাদের চ্যাট বক্সের তথ্যে। ব্রিটল জাতের একটি খাসি যা এবার কোরবানির ঈদে পশু কেনাবেচাকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। 15 লাখ টাকা দাম হাঁকানোর পর 12 লাখ টাকায় তা বিক্রি করা হয় মুশফিকুর রহমান ইফাদ নামে 19 বছরের যুবকের কাছে। এরপর ওই যুবকের বাবা এনবিআর কর্তার পরিচয় সামনে এলে যে সমালোচনা শুরু হয় তাতে ভুল পাল্টে ফেলে ইফাদ। দাবি করে তাকে ছাগলের মডেল বানিয়েছে সাদিক অ্যাগ্রো। তবে বৃহস্পতিবার বিকেলে ক্যামেরার সামনে এসে ইফাতের বক্তব্যের পুরো দ্বিমত পোষণ করেন খামারের কর্ণধার ইমরান হোসেন। আমি মার্কেটিং পলিসি হিসেবে তার নাম ব্যবহার করছি, এটা আসলে যৌক্তিক না। ছাগল আমি বললাম ইফাত কিনছে, তাহলে আমি আর অন্য কাস্টমারের কাছে ছাগলটা কিভাবে বেচবো? হাইপ ক্রিয়েট করে লস করার মতন ব্যবসায়ী আমি না। তাহলে কার কথা সঠিক? সময় সংবাদের হাতে এসেছে তাদের দুজনের মেসেজ, যেখানে দেখা যাচ্ছে গেল 5 তারিখের আগে এক মেসেজে খাসির পুরো টাকার ব্যবস্থা করা কঠিন হয়ে যাচ্ছে বলে সাদিক অ্যাগ্রোর কর্ণধার ইমরান হোসেনকে জানায় মুশফিকুর রহমান ইফাদ, এবং সামারাই নামে অন্য খামার থেকে কিনে সাদিক অ্যাগ্রোতে রাখা একটি গরুর দাম ওই খাসির দামের সঙ্গে সমন্বয় করতে অনুরোধ করা হয় ওই মেসেজে। 7 জুন রাত 1:29 মিনিটের চ্যাটিংয়ে আরও পরিষ্কার হয় খাসির দাম মিটেছে 12 লাখ টাকা, আর সামারাই থেকে কেনা ওই গরুর দাম বাবদ 6 বা 7 লাখ টাকা বিয়োগ করে বাকি টাকা পরিশোধ করার কথা জানায় ইফাদ। 9 তারিখের আগে এক চ্যাটিংয়ে খাসির দাম বাবদ মোট 12 লাখ টাকা 11 তারিখের আগে পরিশোধ করার কথা জানায় ইফাদ। এরপর বিতর্ক তুঙ্গে উঠলে ইফাত জানিয়ে দেয় গরু ছাগল এমনকি বায়না করতে দেয় 11 লাখ টাকা কোনো কিছুই লাগবে না তার। উদ্ভূত পরিস্থিতি থেকে শুধু মুক্তি চান তিনি। ও পরবর্তীতে আর আসে নাই, আমাদের ছাগলটাও অবিকৃত রয়ে গেল। আমরা তো আসলে ওর সঙ্গে যোগাযোগই করতে পারতেছি না যে অ্যাডভান্সের টাকাটা কি করব, ও ফেরত নিবে না আমরা এটা ফরফিট করে ফেলবো। তাদের মেসেজে দেখা যাচ্ছে বাংলাদেশে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সির ট্রেডিংকে নিজের ব্যবসা হিসেবে দেখিয়েছে ইফাদ। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলে দাবি করেছেন সাবেক পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া। জ্ঞাত আয়ের বাইরে এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ তার এবং তার পরিবারের নেই বলেও জানিয়েছেন তিনি। খুব শীঘ্রই দেশে ফিরে সব ষড়যন্ত্রের জবাব দেওয়ার কথাও জানিয়েছেন আসাদুজ্জামান মিয়া। সিঙ্গাপুর থেকে অনলাইনে দেয়া এক সাক্ষাৎকারে সময় সংবাদকে কথা বলেন পুলিশের সাবেক এই কর্মকর্তা। বেনজির আহমেদের পর আলোচনায় আসেন আসাদুজ্জামান মিয়া। গত 15 জুন মিয়া সাহেবের যত সম্পদ শিরোনামে একটি পত্রিকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক এই কমিশনারের বাড়ির পর বাড়ি, জমি ও ফ্ল্যাটের সারিসহ অঢেল সম্পদ অর্জনের খবর আসে। খবর প্রকাশের পর সস্ত্রীক দেশ ছাড়ার প্রতিবেদনও প্রচার করে কয়েকটি গণমাধ্যম। এসব নিয়ে বৃহস্পতিবার সকালে সময় সংবাদের সঙ্গে কথা হয় আসাদুজ্জামান মিয়ার। এবং কিছু প্রপার্টির কথা অনলাইনে 30 মিনিটেরও বেশি সময় ধরে দেয়া সাক্ষাৎকারে সাবেক ডিএমপি কমিশনার জানান তাকে এবং তার পরিবারকে জড়িয়ে দুর্নীতির খবর অতিরঞ্জিত, ভিত্তিহীন ও বানোয়াট। গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ বলেও দাবি করেন তিনি। আনরেজিস্টার্ড, গোপন বা আমার জ্ঞাত এর বাইরে কোনো সম্পদ আমার নেই। আসাদুজ্জামান মিয়া বলেন, সামাজিকভাবে হেয় করতেই দেশি বিদেশি একটি মহলের ষড়যন্ত্রের প্লট, অবৈধ সম্পদ অর্জনের কল্পকাহিনী। আমাকে এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা, সমাজে হেয় প্রতিপন্ন করা, এটাই একটা উদ্দেশ্য।
কারা ষড়যন্ত্র করছে তার কিছুটা ইঙ্গিত দেন সাবেক ডিএমপি কমিশনার। ফরিদপুর 1 আসনের স্বতন্ত্র প্রার্থীর প্রচুর ক্ষোভ যে আমরা কেন নৌকার প্রার্থীর বিরুদ্ধে ভোট করিনি। ব্যক্তিগত গ্রাস, এই ব্যক্তিগত গ্রাজের কারণেও এই ধরনের ষড়যন্ত্রের সাথে অনেকেই যুক্ত হয়েছে। বৃহস্পতিবার দেশে ফিরে আইনজীবীর সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেয়ার কথাও জানান আসাদুজ্জামান মিয়া। আমি আসছি 12 তারিখে, আর মানব জীবন পত্রিকা আপনি বের করেন, ওইখানে নিউজটা হয়েছে সম্ভবত 14 তারিখে। 2015 সালের 7 জানুয়ারি থেকে 2019 সালের 13 সেপ্টেম্বর পর্যন্ত ডিএমপির 33তম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন আসাদুজ্জামান মিয়া। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। চেরাপুঞ্জি থেকে নেমে আসছে পাহাড়ি ঢল, সঙ্গে থেমে থেমে বৃষ্টি। বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জ জনপদ, পানিবন্দী লাখ লাখ মানুষ, ঘরবাড়ি ছাড়াও তলিয়ে গেছে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। এদিকে বন্যা পরিস্থিতিতে 8 জুলাই পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। হিমাদ্রি শেখর ভদ্র ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন দিগেন সিংহ ও নওশাদ আহমেদ চৌধুরী। প্রচণ্ড গতিতে এখনো ছুটছে পানি, পানির তোড়ে ভাঙছে বসত ভিটা। সুনামগঞ্জের ছাতক উপজেলার হাওর তীরবর্তী ঝাউয়ার পার গ্রাম। ছোট এই গ্রামটির অনেকেই ঘর ছেড়েছেন, দুয়ারে ঝুলছে তালা। যারা এখনো আছেন তাদের আক্ষেপ এখনো দেখতে আসেনি কেউ। বাসিন্দাদের সঙ্গে গবাদি পশুও রয়েছে এ গ্রামে। আমরা তো পানির উপরে বাসাই, আমরা কষ্ট করি চললাম, গরু পাশে সব কিছু কষ্ট করি চলে, বন্যার মাঝে কোনো কাম কাজ নাই। পানি থেকে রক্ষা পায়নি হাসপাতালও। কৈতক ট্রমা সেন্টার ও 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখন হাঁটু সমান পানি। শিশু ও বৃদ্ধ রোগীদের কোলে করে চিকিৎসা দিতে নিয়ে যান স্বজনেরা। হাসপাতালের পানি হইলে স্যার, যে আমরা অসুস্থ হইলে বাচ্চা কাচ্চা লইয়া আওয়াটা তো কষ্ট হয়ে যায়। কি হসপিটালের নিচতলা পানির নিচে আছে, এরপরেও মানুষের সেবার থাকিদে দুতলায় সেবা কার্যক্রম চালু রাখতেছি। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সদর উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যার প্রকোপ কমাতে বৃষ্টি নদী খনন করার কথা জানান মন্ত্রী। মিঠামইনে যেটা হয়েছে সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছেন, আপনি যেটা বললেন, আমরা সেখানে যাতে করে জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখব, বর্ষার সময় যে আটকিয়ে যায় সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা ছাড়া সুরমা নদীতে কিছু জায়গায় কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে, এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। এদিকে 4 দিন ধরে সিলেটের 8 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। ভারতের চেরাপুঞ্জি সহ মেঘালয় ও আসামে বৃষ্টিপাতে সৃষ্ট ঢলে সুরমা কুশিয়ারা নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মালামাল অনেকগুলো তলায় যায়, আমরা কিছু মাল আংশিক দূরে সরাই নিতে পারি। বন্যায় আমার প্রায় 2,02,000 মন সরিষা নষ্ট হয়েছে। আপনার কোম্পানিগঞ্জে পানি ঢুকে 5 শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে 10 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এদিকে বন্ধ রয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। আকস্মিক বন্যার কারণে 4 দিন ধরে এই সাদা পাথর সহ সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। এ অবস্থায় কোটি কোটি টাকার লোকসান হচ্ছে পর্যটন খাতে। অবস্থার উন্নতি কবে হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকে আপনার প্রায় 5 লক্ষ তো ব্যবসায়ী মোটামুটি আপনার খুব খারাপ অবস্থা। এদিকে বন্যা পরিস্থিতির কারণে সিলেট বিভাগের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 8 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। 30 জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, তবে 9 জুলাই থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সে পরীক্ষাগুলো চলবে আগের নিয়মেই। সিলেট জেলা ও মহানগর মিলিয়ে 656টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট।
ভারতের সঙ্গে বিএনপির বৈরী সম্পর্কের জেরে দলটি দেশের ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানিয়েছেন, ভারসাম্যের কূটনীতিতে এগিয়ে যাবে দেশ, আর এ কারণেই ভারতের সঙ্গে কোনো বৈরিতা চায় না বাংলাদেশ। সকালে বঙ্গবন্ধু এভিনিউতে দলের এক যৌথ সভায় বক্তব্য রাখেন তিনি। ঘোষণা দেন, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। মানচিত্র লাগোয়া দুই প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশ। দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন মাত্রা পেরিয়ে দু দেশের কূটনীতি এখন শুধুই ঢাকা নয়াদিল্লি নয়, বরং প্রভাব বিস্তার করে কোনো কোনো ক্ষেত্রে আঞ্চলিক এমনকি বৈশ্বিক প্রেক্ষাপটেও। দুই দেশেই পুরনো নেতৃত্ব নতুন করে তাদের ক্ষমতা ফিরে পেয়েছেন। অতীতের সুসম্পর্কের ধারাবাহিকতায় কেমন যাবে আগামীর দিনগুলো, এমন বাস্তবতা থেকেই ভারতের প্রতিবেশী প্রথম নীতিতে আবারও নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি হয়ে শুক্রবার দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংক্ষিপ্ত সফর হলেও এর ব্যাপ্তি যে অনেক তা স্পষ্ট হচ্ছে বিভিন্ন পরিসরের আলোচনায়। বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সভা শেষে প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদকও কথা বললেন দিল্লি সফর ইস্যুতে। সমস্যার সমাধান করব আলোচনার টেবিলে। আলোচনার টেবিলেই আমাদের সম্মানজনক সব আউটস্ট্যান্ডিং সমস্যার সমাধান আমরা করতে পারি। প্রতিবেশীর সঙ্গে অবিশ্বাসের যে বৈরী সম্পর্ক গড়েছিল বিএনপি, এতে ক্ষতি হয়েছে দেশের, অভিযোগ কাদেরের। সংশয় আর অবিশ্বাসের দেওয়াল তারা সৃষ্টি করেছে জেনারেল জিয়াউর রহমান, খালেদা জিয়া। তারা ভারতের সাথে বৈরী সম্পর্ক সৃষ্টি করে বাংলাদেশেরই সবচেয়ে বেশি ক্ষতি করেছে, যেটা আমরা করতে চাই না। আমরা বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যমূলক, সম্মানজনক, পারস্পরিক আমরা কূটনীতি চাই। দেশের স্বার্থ বিক্রি করে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করছে না আওয়ামী লীগ, স্মরণ করিয়ে দেন সাধারণ সম্পাদক। এই সম্পর্ক আমাদের জাতীয় স্বার্থে, আমাদের জাতীয় স্বার্থকে বিকিয়ে দিয়ে আমরা কারোর সাথে কোনো সম্পর্ক করি। এছাড়া যৌথ সভায় 23 জুন আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 10 দফা কর্মসূচি ঘোষণা করেন ওবায়দুল কাদের। এই সমাবেশে 23 তারিখ বেলা 2:30টা সোহরাওয়ার্দী উদ্যানে আমন্ত্রণ জানাবেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘদিনের অভিযোগের পরও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি কিংবা সিটি স্ক্যানের মতো পরীক্ষা নিরীক্ষায় মানা হচ্ছে না কোনো নিয়ম। দুপুরে সরেজমিনে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এমনই প্রমাণ পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। বেসরকারি হাসপাতালগুলোতে সেবার মান নিয়েও অসন্তোষ জানিয়েছেন তিনি। এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি কিংবা সিটি স্ক্যান, এমআরআইয়ের মতো পরীক্ষা করতেও রাজধানীর নামি দামি হাসপাতালে প্রায় ঘটছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এমনকি নজির রয়েছে মৃত্যুর। এসব অভিযোগ আমলে নিলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় ঠিকঠাক প্রোটোকল না মেনেই করা হয় এসব পরীক্ষা নিরীক্ষা। তাই বেসরকারি এসব নামি দামি হাসপাতালের মান যাচাই করতে গত কয়েকদিন ধরে ঢাকার বেশ কয়েকটি হাসপাতালে ঘুরে বেরিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ল্যাবেইড হাসপাতালে আকস্মিক পরিদর্শনে যান মন্ত্রী। প্রথমেই ঢু মারেন জরুরি বিভাগে। সামন্তলালকে সামনে পেয়েই এক রোগীর স্বজনের অভিযোগ। অধিদপ্তরের টিম জানায়, রোগীর শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি না জেনেই করা হয় সিটি স্ক্যান। আবার একদিনে 70টি এন্ডোস্কোপি করানোর রেকর্ডও মিলেছে এই হাসপাতালে, যা দিয়ে কতখানি প্রোটোকল মানা যায় তা নিয়ে প্রশ্ন তোলেন খোদ মন্ত্রী। প্রসিডিওর যেগুলো ইন্টারভেনশন করা হয়, যে এন্ডোস্কোপি বলেন বা সিটি স্ক্যান বলেন, যেখানে আমি ইন্টারভেনশন করি, আইভি ইঞ্জেকশন ইউজ করি, এখানে কিন্তু ঘাটতি আছে। যতদিন বাঁচবো আমরা আপনাদের ভালোর জন্য কাজ করব। আমরা সাংঘাতিকভাবে কাজ করছি এবং খুব দুঃখিত, লজ্জিত, ইমপ্রুভ করবই আমরা। পরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পরিদর্শনে যান মন্ত্রী। সেখানের চিত্রটাও অনেকটা একই। মন্ত্রী প্রশ্ন তুলেন হাসপাতালের চিকিৎসা ব্যয় নিয়ে। যেহেতু মন্ত্রী মহোদয় বলে গেলেন, আমরা আমাদের অবশ্যই কোয়ালিটেটিভ ডেভেলপমেন্টের জন্য চেষ্টা করব। পরে মন্ত্রী জানান, প্রোটোকল মেনে চিকিৎসা আর মান নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার। ওনাদেরকে আরো যত্নশীল হতে হবে। ওনাদেরকে যেটা করতে হবে, যে প্রসিডিউরগুলো যেগুলো করছেন
কোয়ান্টিটি না বাড়িয়ে কোয়ালিটি করার কথা। সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালে এমন অভিযান চলমান থাকবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। খবর বিদেশি বিনিয়োগের জন্য বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করা হলেও সাড়া মিলছে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বিশ্বব্যাপী বাণিজ্য সম্প্রসারণে সরকার কাজ করছে বলেও জানিয়েছেন তিনি। তবে বিশ্ববাজারে যাওয়ার আগে নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন এনবিআর চেয়ারম্যান। বিএফটিএ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেছেন বক্তারা। স্বাধীনতার 53 বছরে নানা ঘাত পেরিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তবে 5 দশকে যতটা এগিয়ে যাওয়ার গল্প তৈরি হওয়ার কথা, তাতে অনেকটা পিছিয়ে থাকার কথা বলছেন বিশ্লেষকরা। বৃহস্পতিবার টিসিবি ভবনে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট আয়োজিত বাংলাদেশের বাণিজ্য নীতির বিবর্তন, বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নির্দেশনা বিষয়ক এক সেমিনারে বিভিন্ন বিষয় তুলে ধরেন বক্তারা। এতে মূল প্রবন্ধে পিআরআই এর চেয়ারম্যান জায়দি সাত্তার বলেন, মেশিনারি যে আধুনিকায়ন না হলে বিশ্বায়নে পিছিয়ে পড়বে বাংলাদেশ। বাণিজ্য সম্প্রসারণে দরকার ব্যবসা বান্ধব নীতিমালা। মেড ইন বাংলাদেশ সেল ইন দ্য ওয়ার্ল্ড মার্কেট। সো আমরা কোন পলিসিটা দিচ্ছি, সো দ্যাট ওই প্রিন্সিপালটা আই উইশ বাজেটে ওটা উল্লেখ থাকলে একটু ভালো হতো। সেমিনারে এনবিআর চেয়ারম্যান বলেন, অভ্যন্তরীণ বাজার যদি লাভজনক হয় তাহলে আপাতত রফতানি চিন্তা না করাই উত্তম। উন্নয়নশীল দেশে আগামীতে কাস্টমস আয় কমবে বলেও ইঙ্গিত দেন তিনি। ডোমেস্টিক মার্কেটে আমার যে মার্কেটটা আছে এবং সেটাকে আমি ক্যাটার করি, আমি যথেষ্ট লাভবান হচ্ছি, তখন আমি আর ওই চ্যালেঞ্জটা, বাইরের মার্কেটে ওই চ্যালেঞ্জগুলো নেব না। বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ এই মুহূর্তে 26টি দেশের সাথে এফটিএ নিয়ে কাজ করছে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা থাকলেও সাড়া মিলছে না। ট্যারিফ পলিসির সাথে লজিস্টিক পলিসিও পরিবর্তন করার কথা জানান প্রতিমন্ত্রী। ভিয়েতনাম যেভাবে এফটিএ করে দেশকে অগ্রগতি করেছে, আমরা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোট করছি, বাট সেই রকম আশানুরূপ সাড়া আমরা পাচ্ছি না। তো আমাদের এফটিএ এর মাধ্যমে আমাদেরকে ট্রাই করতে হবে। সেমিনারে বক্তব্য শেষে সম্প্রতি এক কাস্টমস কর্মকর্তার ছেলের 15 লাখ টাকার কোরবানির ছাগল কেনার বিষয়ে জানতে চাইলে কোনো উত্তর দিতে চাননি এনবিআর চেয়ারম্যান। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে বাংলাদেশের সুপার 8 মিশন। নতুন ভেন্যুতে টাইগারদের সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার সামর্থ্য সম্পর্কে জানা থাকলেও তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নাজমুল শান্তর দল। অন্যদিকে সুপার 8-এ কোয়ালিফাই করা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না অজিরা। স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর 6:30টায়। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। নেদারল্যান্ডস ম্যাচের আগে নেক ব্রেস পরে মাঠে এসেছিলেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে আরও একবার সে নেক ব্রেস দিয়ে অনুশীলনে সাকিব। চলতি বিশ্বকাপে নতুন বলে শরীফুলেরই জুটি বাঁধার কথা ছিল তাসকিনের সঙ্গে, কিন্তু ইনজুরিতে দল থেকে ছিটকে যাওয়ার পর তানজিমের পারফরমেন্সে এখন ফিট হয়েও দলের বাইরে এই পেসার। তারপরও সুযোগ আসলে অজিদের বিপক্ষে মাঠে নামতে নিজেকে প্রস্তুত রাখছেন শরীফুল। সুপার 8-এ কোয়ালিফাই করে তৃপ্ত না দল। ম্যাচের আগে অনুশীলনে ক্রিকেটারদের সিরিয়াসনেস দেখে তা স্পষ্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে রেকর্ড পক্ষে কথা না বললেও সুপার 8-এও বড় দলের বিপক্ষে নিজেদের প্রমাণ করতে চায় বাংলাদেশ। Most of the teams top order struggling this tournament because the pitches are bit harder for the new ball. The fact is every team go into the game not knowing what the best score is, and then top 2-3 batters has to assess the condition, but then they have to assess by playing. So Shanto is such a good player for us and such a good important batsman, and I'm sure if the condition is good, he will come good this game. বাংলাদেশের পর কলেজ ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলনে আসে অস্ট্রেলিয়া। ঐচ্ছিক অনুশীলনে নেমেই মার্শ স্টয়নিস হাঁকাতে শুরু করলেন বড় বড় ছক্কা। I've got a lot of experience, a few young guys, and they're a good team, and there's a reason they've made the Super 8. So I look forward to the challenge. টি-20 বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে কখনোই হারাতে পারেনি বাংলাদেশ। সুপার 8-এর এই ম্যাচটা বাংলাদেশের একটা জবাব দেয়ারও। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারে এবং জয় যদি সুপার 8 শুরু করতে পারে, নিশ্চিতভাবেই সেমির পথটা অনেকটাই সহজ হয়ে যাবে। অ্যান্টিগা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। এসএসসির মার্কশিটে বাবার নাম মতিউর রহমান, এরপরও সন্তানের পরিচয় অস্বীকার রাজস্ব কর্মকর্তার। ছাগলকাণ্ডের ইফাত তারই ছেলে জানালেন নিজাম হাজারি।
পানিতে থই থই সিলেট সুনামগঞ্জ, ঘরবাড়ি ছাড়া হাজার হাজার মানুষ তলিয়ে গেছে হাসপাতাল, ছুটছেন নিরাপদ আশ্রয়ে। ৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা স্থগিত। এবং গণমাধ্যমে যে সম্পদের খবর এসেছে তার সবই বৈধ, সিঙ্গাপুরে বসে দাবি করলেন পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া। ২২ জুন দেশে ফিরে জবাব দেবেন সব ষড়যন্ত্রের। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন ঈদের বিশেষ সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়ের।